রাতেই চলে যাবে অনুপমা? হ্যাঁ মাস্টারমশাই, আজ রাতেই আমাদের সকলকে কলকাতায় যেতে হবে। অনু, ফিরবে কবে তোমরা? জানি না দিদি, কবে ফিরবো, আদৌ ফিরবো কিনা তাও জানি না। সত্যি আমার আমার হাতে না সময় নেই দিদি। অনুপমা, বাকিরা সবাই কোথায়? সকলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আসলে আমাদেরকে ছদ্মবেশে যেতে হবে তো, নইলে কটক থেকে বেরোতে পারবো না তো। তাই আপনার কাছে ছুটে এলাম একবার দেখা করতে। ভাবলাম সুবিধা হয়তো পড়তে আসবে এখানে, ওর সাথে একবার দেখা হয়ে যেত। হ্যাঁ, ওদের তো পড়তে আসারই কথা, এসে পড়বে এক্ষুনি। না দিদি, তাহলে হয়তো এই যাত্রায় আর দেখা হবে না ওর সাথে। আমার হাতে সত্যি সময় নেই। দিদি তুমি তুমি একটু সুবিকে বলো না, সে যেন এমনটা না ভাবে যে তার অনুমাসে হারিয়ে গেছে। মাস্টারমশাই, আপনি একটু সুবিকে বলবেন, অনুমাসে সকলের সাথে হঠাৎ করে দেশের কাছে চলে গেছে, সে ফিরবে কিনা নিশ্চয়তা নেই। যদি কিছু হয়ে যায় তাহলে আবার সুবিধা পথে বসে থাকবে। স্যার, এই নিয়ে তো অনেকবার বাঘা যতীনের মুখোমুখি হলেন, মানে আমিও হলাম। ফলাফল তো না, মানে 3 বার তো হয়ে গেল। এবার যা মাঠটা মেরেছে না স্যার, হাতের পাঞ্জা তো নয়, যেন ধান কাইট। বাবারে, এবার নিশ্চয় স্যার। বাবারে, ওপর থেকে অর্ডার আছে ওই যতীনকে নজরবন্দি করার। আমার কাছে কোনো প্রমাণ নাই, আদারওয়াইজ ওকে জেলে পুরিয়া আমি সমস্ত হিসেব ক্লিয়ার করিয়া দেব। স্যার, লোকটা কি পাগল? থানার ভেতরে নিজে থেকে চলে এসে আবার হাসছে। স্যার মনে হয় আমাদের মারবে। অনুমাসে তোমরা চলে যাবে? কি কাজ কলকাতায়? সুবি, তুমি কাঁদছো কেন? তুমি তো জানো, বলো, দেশের কাজে কাউকে যখন দূরে চলে যেতে হয় কাঁদতে নেই, তাকে হাসি মুখে বিদায় জানাতে হয়। দেশের কি কাজ করবে তোমরা? সুভাষ,
ওদের কলকাতায় একটা খুব জরুরি কাজ আছে বাবা। ওরা কি সব বলতে পারে? তুমি একটু বড় হও, বড় হলেই বুঝতে পারবে দেশের কাজের ব্যাপারে সব সময় সব কথা সবাইকে বলা যায় না বাবা। তুমি চিন্তা করো না সুমি, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। আমি সব শুনেছি অনুমাসি। তুমি বলেছো যে ফেরার কোনো নিশ্চয়তা নেই। আমাকে মিথ্যে বলো না অনুমাসি, তাহলে কিন্তু সত্যি আমাকে পথ চেয়ে বসে থাকতে হবে। সুভাষ, না সুভাষ, এরকম করে ভাবতে আছে? তুমি দেখো, ওরা ওরা ঠিক জিতে ফিরবে, দেখো। ওরা এক একবার কলকাতায় যায় আর এক একজন করে হারিয়ে যায়, বীরেন দাদার মতো। উন্মাসী, উন্মাসী, এবার আর কারোর কিছু হবে না তো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না সুবি, কারোর কিচ্ছু হবে না। তুমি জানো, তুমি জানো আমাদের সাহস দেখার জন্য কে আছেন আমাদের সাথে? যতীন দাদা। যতীন দাদা ফিরে এসেছেন। তোমার খুব চিন্তা হচ্ছিল না? তুমি আমাদের কাছে রোজ আসতে খবর নিতে যতীন দাদা ফিরেছে কিনা। সুভাষ জানে তো, শুনেছে পুলিশের মুখে সমস্ত কথা, আমাকেও তো বলেছে। যাও সুভাষ, ভেতরের ঘরে যাও, পড়তে বসো। কবে ফিরবে অনুমাসী? সুবি, যতীনদা বলেছে 26 তারিখ আমাদের একটা কাজ আছে, সেই কাজে সফল হলে দ্রুত ফিরে আসব, আর যদি না হই তাহলে কবে ফিরবো বলতে পারছি না। সুবি, সুবি, তুমি আমাকে কথা দাও, তুমি মন দিয়ে পড়াশোনা করবে, আমাদের জন্য মন খারাপ করবে না। অনুমাসী, যতীন দাদা কোথায়? পুলিশ তো যতীন দাদাকে খুঁজে বেড়াবে। যতীন পুলিশের কাছেই গেছে সুভাষ। পুলিশের কাছে? কেন? সুবি, আজ আমাদের সকলকে কলকাতার জন্য রওনা দিতে হবে। নরেন্দ্র দাদা, অনন্ত দাদা এদেরকে পুলিশ হন্যে হয়ে খুঁজছে, তাই পুলিশকে ব্যস্ত রাখার জন্য যতীনদা থানায় গেছে, আর আমরা সেই সুযোগে কটক ছেড়ে পালিয়ে যাব। যতীন দাদা থানায় গেলে তো পুলিশ যতীন দাদাকে ছাড়বে না। কি হবে যতীন দাদার? আরে বসুন বসুন, আমি কোনো বড় পুলিশ অফিসার নই যে আমাকে দেখে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। তুমি যেভাবে পালিয়ে বেড়াও না, তোমাকে দেখে বুদ্ধিমান মনে হয়েছে, কিন্তু দেখছি তুমি আমার মাথা মোটা। হ্যাঁ, থানার মধ্যে ঢুকে এলে।
এবার তুমি বুঝিবে পুলিশের গায়ে হাত তোলার পানিশমেন্ট কি। তোমার এমন ওই হাত দিয়ে তুমি আর ভাত খাইতে পারিবে না। আপনারা নিশ্চয়ই জানেন আমি একবার একটা বাঘ ধরেছিলাম, সেই বাঘটাও কিন্তু মনে মনে ঠিক একই কথা ভেবেছিল। তারপর এই বাঘটার সাথে কি হয়েছে আশা করি বাকিটা আপনারা জানেন। তুমি জানো তোমাকে চাইলে আমরা আটকাইয়া রাখতে পারি। আপনারা এই কজন মিলে আমাকে আটকে রাখবেন? খবর শোনেননি কলকাতায় আমাকে ধরার জন্য ঠিক কতগুলো পুলিশের প্রয়োজন হয়েছিল? একবার খোঁজ নিয়ে দেখুন, তাদের মধ্যে এখনো কিছু পুলিশ কিন্তু হসপিটালে ভর্তি আছে। আপনাদের ভাগ্য ভালো যে খুব বেশি খারাপ অবস্থা আমি করিনি। যতীনের আচরণে সন্দেহ হইতেছে। 3 বার পুলিশকে মেরেও শুধু টক্ক করিতে আসিয়াছে। এর মধ্যে অন্য কোনো ব্যাপার নিশ্চয়ই রয়েছে। তুমি থানায় কেন এসেছ? তোমার এত সাহস হয় কি করে? হ্যাঁ, তুমি কি ভেবেছ পুলিশের কোনো ক্ষমতা নেই? তোমার এই থানায় ঢোকার দুঃসাহস হলো কি করে? হ্যাঁ, এতক্ষণ একটা প্রশ্নের মতো প্রশ্ন করেছেন, কিন্তু তাতেও যে বোকামি থেকে গেল। কোর্ট আমাকে একটা শর্তে মুক্তি দিয়েছে, প্রতি মাসে আমাকে থানায় এসে একবার করে হাজিরা দিতে হবে। আজ আমি এখানে শুধুমাত্র হাজিরা দিতে এসেছি। আপনি আমার হাজিরাটা খাতায় লিখুন, আর আমাকেও একটা চিঠি লিখে দেবেন। একটা প্রমাণ তো আমার কাছেও রাখতে হবে। এই নিন, করে নিন কোর্টের অর্ডার। ঠিক বলেছে স্যার। দেখুন, আপনাদের কেন মেরেছি আপনারা জানেন? আপনারা প্রমাণ করতে পারবেন না যে আমি মেরেছি, সেই জন্য আমার থেকে সাবধানে থাকবেন। বিনা প্রমাণে এগোনোর চেষ্টাও করবেন না। তাছাড়া কতবার আর লোককে বলবেন যে পুলিশ হয়ে মারকে চোখ মুখ খুলে এসেছেন? নিন, লিখে দিন আমার হাজিরার কথা। ইউ হ্যাভ টু ওয়েট। তোমাকে অপেক্ষা করিতে হইবে। মুকুন্দ, বাইরে এসো। মুকুন্দ, ইয়েস স্যার। বি ভেরি কেয়ারফুল। আমি শিওর ওই পাখা যতীনের কোনো প্ল্যান আছে। ও নিশ্চয়ই বাইরে কোনো প্ল্যান করে আসিয়াছে। আমি ওকে থানায় আটকিয়া রাখিব, আর তুমি বাইরে টহল দিবে। আন্ডারস্টুড? ইয়েস স্যার। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। সারা রাত বাইরে টহল দেব, কিন্তু যতীন যতক্ষণ থানায় আছে ততক্ষণ আমি থানায় ঢুকছি না। তখন পুলিশ মনে লোকটা। ইউ হ্যাভ টু ওয়েট। আমাদের এখন অন্য কাজ আছে। এক্ষুনি হাজিরা লেখা যাইবে না। বাহ, এটাই তো আমি চাই। আমি এদের এদিকে আটকে রাখবো, আর ওদিকে অনুদিতে অমলদের পালাতে হবে। এতে রাতের খাবার দেওয়া আছে, লুচি তরকারি, মনে করে খেয়ে নেবেন কিন্তু। আর মা এক জায়গায় নাড়ু, তপ্তি, গজা সব গুছিয়ে রেখেছেন। আর হ্যাঁ, আমাদের বাড়ি গেলে না
এটা একটু দাদাকে দিয়ে দেবেন, বলবেন আমি নিজে হাতে বানিয়েছি। বাহ, দাদার জন্য নতুন পাঞ্জাবি বানিয়ে দিয়েছো। আমারটা? নাটকের সময় আপনাকে যে রাজবেশ বানিয়ে দিলাম, এরই মধ্যে ভুলে গেলেন? আচ্ছা, বুঝেছি। তার মানে দাদাই সব। আর কপট রাগ দেখাতে হবে না, আমি সব বুঝি। এবার চলুন, অনেক দেরি হয়ে যাচ্ছে। বাবা মায়ের সাথে দেখা করে বেরোবেন তো? হ্যাঁ, ঠিকই বলেছো, সে তো দেখা কর। সুবি ফিরেছে? ওর সাথে দেখা না করে কি করে যাবো বলো তো? কিন্তু ট্রেনের সময় হয়ে যাচ্ছে যে। হ্যাঁ, সেটাও তো হয়ে যাচ্ছে। আমি বরং রওনা দিই, যাওয়ার সময় মাস্টারমশাইয়ের বাড়িতে একবার যেতে হবে। সুবি যে পথ দিয়ে ফেরে আমি সে পথ দিয়ে যাবো। যাওয়ার সময় যদি ওর সাথে দেখা হয়ে যায়, তাহলে আমার ভাইটা যা অভিমানী। ছোট দাদাও আর কিছুদিন পর কলকাতায় চলে যাবে, আপনিও চলে যাচ্ছেন। এর পরের দিনগুলো যে আমার কিভাবে কাটবে স্বয়ং ঈশ্বরই জানে। আর ছোট দাদা কলকাতায় গেলে আপনি কিন্তু একটু ওর ওপর খেয়াল রাখবেন। কত প্রশ্ন ওর মনে, কাউকে তো মুখ ফুটে সেভাবে বলতে পারে না, হয়তো আপনাকে বলতে পারবে। আপনি কিন্তু একটু খেয়াল রাখবেন, আর আর আমাকে একটু চিঠি লিখবেন। ও, একটু দাঁড়ান। নতুন কলম আমার? এবার বুঝলেন তো, দাদাই সব নয়। এই কলমটা তুমি আমার জন্য কিনেছো? আমার যখন অভিমান হয়েছিল, আপনি তখন আমার জন্য চুলের কাঁটা এনে দিয়েছিলেন। তখন তো আপনারও অভিমান হয়েছিল, কিন্তু আমি আপনাকে কিচ্ছু উপহার দিতে পারিনি। তাই এই সামান্য উপহার আপনার জন্য। এই কলম স্বদেশী ভাইদের প্রাণ বাঁচাতে আপনার কাজে লাগবে। আর সময় হলে আমায় না হয় একখানা চিঠি লিখে দেবেন। এই দেশের প্রতি তোমার প্রতি দায়িত্ব যে আরো বাড়িয়ে দিলে বিভা। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। পুলিশ আসছে এদিকে, তোমরা কিন্তু এখান থেকে যেও না। আমি অনুদিদি আর অনন্ত দাদার মুখে তোমার কথা শুনেছি, আর নিজের চোখেও তো দেখলাম। তুমি যতদিন আমাদের সাথে ছিলে আমাদের এইভাবেই বাঁচিয়েছো।
আজ শেষবারের মতো আমাদেরকে স্টেশনে পৌঁছে দাও সুভাষ। শেষবারের মতো কেন বলছো অমল দাদা? আমি সব সময় তোমাদেরকে সাহায্য করতে চাই। আচ্ছা শোনো, তোমরা এখানটাতেই দাঁড়িয়ে থাকো, আমি একটু এগিয়ে গিয়ে দেখছি। সুবি, সুবি, তুমি এমন কিছু করো না যাতে তুমি বিপদে পড়ো। তুমি বিপদে পড়লে কিন্তু আমরা তোমাকে ছেড়ে যেতে পারবো না। আর আমাদের কাছে নির্দেশ আছে, যে করেই হোক আজ রাতে কলকাতা ট্রেনে উঠতেই হবে। তুমি যা করার সাবধানে করো। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না অনুমাসী। আর তুমি অনন্ত দাদাকে বলে দিও, এবার থেকে আমি হয়তো কলকাতাতেই থাকবো, আমার সঙ্গে যেন দেখা করে।